আমরা এই জায়গায় খুব কষ্টে আছি, বুঝলেন। আমরা বাড়ি ঘর সব চলে গেছে, খুব কষ্ট খুব মানে আছি। ফারাক্কা বাঁধের বয়স 50 বছর পেরিয়ে গিয়েছে এবং ফারাক্কা বাঁধের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। তবে কি সত্যি ফারাক্কা বাঁধ ভেঙে ফেলা হচ্ছে? সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য। বন্যার পানি নামতে শুরু করেছে এবং বন্যায় যত মানুষ মারা যাবে বলে আমরা ধারণা করছিলাম, মৃত্যু সেই তুলনায়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। নরেন্দ্র মোদীকে অহংকার দিয়ে কথা বলেছে ডক্টর ইউনূস, সেই সাথে কিন্তু ভারতের অবস্থা খারাপ হতে চলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পাবেন। সেই সাথে সাথে জাহিরটাকে কী বলেছে সেই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। অবশেষে কিন্তু বিভিন্ন উপজেলায় এবং জেলায় কিন্তু পানি কমতে শুরু করেছে এবং ভারতের মরণফাঁদ শুরু হয়ে গিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। বাংলাদেশ এই মুহূর্তে একটা কারাকারির অবস্থানে আছে। কে নিবে, কে আগে নিবে, কে পরে নিবে। তো এই কারাকারির খেলায় প্রথম ধাপে এগিয়ে এসেছিল ভারত। ডক্টর ইউনূসের নেতৃত্বে যেই সরকার রাষ্ট্র ক্ষমতা গঠন করলো বা বসলো, ঠিক এর পরের দিনই মোদির সাথে একটা কনফারেন্স হলো, ডক্টর ইউনূসের টেলিফোনে ফোন আলাপ হলো। সেখানে তিনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসার জন্য কিন্তু দাওয়াত দিয়েছে। পাশাপাশি ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে ভারত যদি বাংলাদেশ ইস্যুতে কোনো ধরনের কূটভূমিকা পালন করে তাহলে 7 সিস্টার্স উত্তপ্ত হতে পারে। আর এরপরে আমরা দেখলাম যে পাকিস্তানের অবস্থান এসে বাংলাদেশের দিকে কিভাবে আসছে। তো সাম্প্রতিক সময় এই বন্যাকে কেন্দ্র করে এক দীর্ঘ চিঠি পাঠিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তবে এই লোকও বড় বলা হয় যে গুটিবাজ ক্যারেক্টারের। পাকিস্তানের যতগুলো প্রধানমন্ত্রী ছিল, ইমরান খান একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশের প্রতি 1971 ইস্যুর প্রতি বলা হয় যে তিনি সরি বলেছিলেন, যে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত ছিল, পাকিস্তানের এই কাজগুলো অন্যায় ছিল। কিন্তু শাহবাজ শরীফ আবার এখানে অন্য ভাষায় কথা বলছে, ফ্লোটাকে কাজে লাগাইছে। তো প্রথমে চিঠির বিষয়টা বলি, যে চিঠিতে তিনি কি লিখছেন। তিনি লিখছেন যে এই মুহূর্তে বাংলাদেশে যে বন্যাটনা হয়েছে, আমাদের যদি যে কোনো সর্বাত্মক সহযোগিতা লাগে পাকিস্তানের, তাহলে পাকিস্তানের সরকার সেই সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। আর ডক্টর ইউনূস খুব শীঘ্রই এই ঝামেলাগুলো কাটিয়ে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্কটাকে আরও মজবুত এবং গাঢ় করবেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কটা সুদৃঢ় হবে। এখন পাকিস্তানের সাথে এই সম্পর্কটা কোনো না কোনোভাবে ভারত কিন্তু পজিটিভলি নেবে না। তো ডক্টর ইউনূসের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে যে তিনি কি ভারতকে অ্যাকসেপ্ট করবেন নাকি পাকিস্তানকে। তবে আমি সোজা কথা বুঝি, তিনি কাউকে অ্যাকসেপ্ট করবেন না। বাংলাদেশের যেখানে স্বার্থ তিনি সেইখানেই যাবেন। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দেখবেন যে যারা আওয়ামী লীগ করে তারা সবাই ভারতপন্থী হয় 99%, আর বিএনপি যারা করে এরা আবার 99% পাকিস্তানপন্থী ভূমিকাটাই পালন করে। এটা কিন্তু বাংলাদেশে গত কয়েক টার্ম ধরে দেখা যাচ্ছে। আর 1% মানুষ যারা আমাদের মতন দল করার পরেও আমরা হয়তো এখানে বুঝি যে কোন দেশ আমার কোন সাপোর্টটা দিচ্ছে। যেটা ভালো, পাকিস্তান হোক আমরা সেটার প্রশংসা করি, ভারত হোক প্রশংসা করি, অন্যায় হলে সেটা কিন্তু প্রতিবাদ করি। আবার আসেন শাহবাজ শরীফের সাথে বাংলাদেশের যে সম্পর্কের ইস্যুটা, সেটাতে ঝোল পাকাইছে যখন শেখ হাসিনার সরকারের পতন ঘটলো। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, যেদিন 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, 6ই আগস্ট বা 5ই আগস্ট বিকেল থেকে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্যগুলো ছিল সেগুলো ব্যাপক হারে ভাঙা হলো। আর এই ফুটেজগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে জায়গা পেল। এখন এগুলো নিয়ে পৃথিবীর অন্যান্য দেশ দুঃখ প্রকাশ করলেও পাকিস্তান প্রকাশ করছে ডিফারেন্ট স্টেজ। পাকিস্তান বলছে যে বঙ্গবন্ধু তার নিজের কর্মের কৃত যে ফল সেটা পাইছেন। তো কৃতকর্মের ফল কি, যে বঙ্গবন্ধুর কারণেই পাকিস্তান বিভক্ত হয়ে গিয়েছিল। এটা তো সত্য যে বাংলাদেশের স্বাধীনতাকালীন বিফোর 1972 72 আগে শেখ মুজিব ছিলেন একটা ক্যারেক্টার, 72-এর পরে তার রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর সেখানে নানানভাবে তিনি আসলে সমালোচিত হয়েছিলেন, দিন শেষে তার করুণ মৃত্যু হয়েছিল। কিন্তু পাকিস্তানের ঝালটা কিন্তু এই জায়গায় না। পাকিস্তান বলছে কোনটা, যে পাকিস্তানকে বিভক্ত করে যে বাংলাদেশ এবং পশ্চিম, আজকের দিনে পাকিস্তান দুইটা রাষ্ট্র হয়েছে, এইটা বঙ্গবন্ধু খারাপ কাজ করছিল, এই কারণেই সেটার তার পরিণতিও ভোগ করছে। আর আজকে যে ভাস্কর্য ভাঙছে এটা নাকি ঠিকই আছে। তো শাহবাজের এমন বক্তব্যকে বাংলাদেশ আওয়ামী লীগ কাউন্টার করেছে। এটা কাউন্টার শুধু বাংলাদেশ আওয়ামী লীগের বিষয় না, এটা কাউন্টারের বিষয়টা যে কোনো মানুষের জায়গা থেকে কিন্তু চলে আসে। এখন শাহবাজ সরকার এটা বেসিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত একটা সরকার। পাকিস্তান এই সরকারটার অরিজিনালি ভ্যালু নাই। আপনারা দেখছেন এই মুহূর্তে পাকিস্তানে যে ছাত্র আন্দোলন ঘটছে সেটা কিন্তু ইমরান খানের মুক্তির জন্য। ইমরান খানকে মুক্ত করছে না। আওয়ামী লীগ যেমন তাদের ক্ষমতার সময় বেগম খালেদা জিয়াকে নিয়ে যে পলিটিক্সটা করছে, সেম পলিটিক্স আজকে কয়েক মাস ধরে ইমরান খানের সাথে এই শাহবাজ করে যাচ্ছে, যার কারণে পাকিস্তান জুড়ে যে বিস্ফোরণ বা বিক্ষোভটা তৈরি হচ্ছে ইমরান খানকে মুক্ত করার জন্য। তবে এদের আবার এত মিষ্টি কথায় বলার সুযোগ নাই। বাংলাদেশের স্বার্থ যখন পাকিস্তানের সাথে লাগবে আমরা আগাই যাব, বাংলাদেশের স্বার্থ ভারতের সাথে লাগলে আগাই যাব। তবে কারোর প্রতি ঝুঁকা যাবে না, কারণ দুই দেশেই গুটিবাজ। তো দেখা যাক ডক্টর ইউনূস আসলে কোন ধরনের সিদ্ধান্ত নেন। বন্যার পানি নামতে শুরু করেছে এবং বন্যায় যত মানুষ মারা যাবে বলে আমরা ধারণা করছিলাম, মৃত্যু সেই তুলনায় কম হয়েছে। যদিও যে কয়েকজন মানুষ মারা গেছেন সেটা আমরা কোনোভাবে নিতে পারি না। একটা মৃত্যু হওয়ার কোনো কারণ ছিল না, শুধুমাত্র আমরা একটু
সতর্ক থাকলে, আমাদের আবহাওয়া বিভাগ, আমাদের বন্যা পূর্বাভাস কেন্দ্র যদি ঠিকঠাক মতো দায়িত্ব পালন করতো, ভারত যাই চাক না কেন আমরা বেটার কম্প্যাক্ট করতে পারতাম। এর সাথে আমরা মনে করি যে মানুষের সম্পদের ক্ষতি হয়েছে, দরিদ্র মানুষ, নিম্নবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদের সব কিছু ভেসে গেছে। এই ক্ষতি বিরাট, এই সম্পদের ক্ষতি তাদের জন্য অনেক কিছু। এটা কিভাবে রিকভার্ড হবে আমরা আসলে জানি না, কিন্তু এর মধ্যেই এক অসাধারণ সৌন্দর্য তৈরি হয়েছে। এই বন্যাটাকে আমরা ওই দিক থেকেও যদি মনে করি, কোনো একদিন এই বন্যার ইতিহাসকে ওই দিক থেকেও দেখা হবে, আমি বিশ্বাস করি। এই সৌন্দর্য হচ্ছে এই বন্যার মধ্য দিয়ে আমরা দেখলাম বাংলাদেশ রাষ্ট্র হয়ে উঠছে, আমরা নাগরিক হয়ে উঠছি, ট্রুলি তাই। আসবো এই জায়গায়, কিন্তু এর আগে আওয়ামী লীগ সময়ের একটা কথা আমার খুব মনে পড়ে। আওয়ামী লীগ শাসনের সবচেয়ে খারাপ বিষয়টা কি ছিল? আমি প্রায় বলি, আমরা প্রায় সব মানুষ আওয়ামী লীগের সময় আর ঠিক নাগরিক ছিলাম না। এই যে আমরা একটা রাষ্ট্রের নাগরিক, যে রাষ্ট্রের ওনারশিপ আছে আমার, আমি ওই রাষ্ট্রকে ওন করি, এটা আমার রাষ্ট্র, এটা আমার দেশ, এটা 17 কোটি বা 18 কোটি ভাবে এক ভাগের মালিক আমি। শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক রহমান যতটুকু ওন করেন, আমিও ততটুকু ওন করি। এই একটা বোধ যে থাকা, এই বোধটা শেষ হয়ে গিয়েছিল। এই দেশটা হয়ে গেছিল আওয়ামী লীগের দেশ, আর বাকি সব মানুষ, আমরা কথায় বলি না ধৈঞ্চা, আমরা ধৈঞ্চা হয়ে গেছিলাম। আমাদেরকে ওই রকম জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। আওয়ামী লীগের লোকজনের মুখে ঠোঁটে বিদ্রুপের হাসি আমরা দেখতাম। তারাই মানুষ, আমরা নই, আমরা উন মানুষ। ফলে রাষ্ট্রকে আমরা ওন করছিলাম এবং খেয়াল করলে আমরা দেখব এমন হয়েছে আওয়ামী লীগের সময় বাংলাদেশ যখন সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় নেগেটিভ পরিস্থিতিতে পড়েছে, মানে কি এক অবিশ্বাস্য ব্যাপার। আমার দেশ কাগজে কলমে, ওটা সময় আমাদের দেশ ছিল না, কাগজে কলমে আমার দেশ দুর্নীতিতে এই হয়, অন্যান্য খারাপ জায়গায় প্রেস ফ্রিডম ইন্ডেক্সে খারাপ করে, আমরা ওই দেশের চাইতে পিছিয়ে আছি, আমরা উগান্ডা চাইতে খারাপ করছি, আমরা পাকিস্তানের চাইতে খারাপ করছি। এগুলো নিয়ে আমরা অনেকেই আনন্দ প্রকাশ করেছি। আমি নিজেও এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, লিখেছি, বলেছি। এবং রাষ্ট্রের এই যে একটা সংকটের জায়গায় যাওয়া, খারাপের দিকে যাওয়া, এটাকেও আমরা টু সাম এক্সটেন্ট সেলিব্রেট করেছি, কারণ ওটা আওয়ামী লীগের দেশ হয়ে গিয়েছিল, ওটা আমাদের দেশ ছিল না তখন। যে আওয়ামী লীগকে আমরা বিপদে ফেলার জন্য, চাপ তৈরি করার জন্য ওটা দেখাতাম যে তুমি দেশকেই করেছো, এটা তোমার দেশ, তুমি এই করেছো। এই একটা দিক কিন্তু ছিল, সিরিয়াসলি ছিল। আমরা আমাদের দেশ মনে করছিলাম না, যেখানে যেখানে যেটা হচ্ছিল একইভাবে বহু ক্ষেত্রে হয়েছে। এবং আমরা একটা জিনিস মনে করতে পারি যে বাংলাদেশে যখন অর্থনৈতিক সংকট শুরু হলো, বিশেষ করে ডলার ক্রাইসিস শুরু হলো, অনেকে আমাকে এই প্রশ্ন আমার ভিডিওতে করেছেন। আমি যখন টিভি টক শোতে গেছি, আমাকে সরাসরি প্রশ্ন করা হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা হচ্ছে কিনা। আমি প্রথম থেকে একটা কথা বলেছি, বাংলাদেশ আসলে শ্রীলঙ্কা হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও শ্রীলঙ্কার পর্যায়ে যাবে না। কেন যাবে না এটা অন্য আলোচনা, কিন্তু যেটা বলছি যে মানুষ মনে করছে বাংলাদেশ যদি শ্রীলঙ্কা হয়ও, তারপরও হাসিনা রেজিমের পতন হোক। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেলে কিন্তু হাসিনার এবং তার বিরাট একটা যে লোকজন আছে যারা তার সাথে ছিলেন, তাদের কিছু আসতে যেত না। শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা এমন পরিমাণ সম্পদ অর্জন করেছিলেন, সেটাতে তাদের বহু প্রজন্ম, মানে আমি শেখ হাসিনার ফ্যামিলির কথা বলছি না, অনেক নিচু টায়ারের যে কেউ, তাদের বহু প্রজন্ম অসাধারণ জীবন কাটিয়ে যেতে পারত। দেশ যদি শ্রীলঙ্কা হয়ে যেত, বিপদে পড়তাম আমরা। তারপরও আমরা অনেকে চেয়েছি দেশ শ্রীলঙ্কা হোক, শেখ হাসিনা রেজিমের পতন হোক। তার মানে ওই রাষ্ট্রটা শেখ হাসিনার রাষ্ট্র ছিল, ওই রাষ্ট্রটা আমরা ওন করছিলাম না। এই বন্যায় দেখলাম আমরা আসলে এই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশকে আমরা রাষ্ট্র মনে করতে শুরু করেছি। এটা শেখ হাসিনার একটা মধ্যযুগীয় সাম্রাজ্য না, এটা একটা রাষ্ট্র, এটা একটা রিপাবলিক, এবং আমরা এর নাগরিক। এই বোধেরই কি চমৎকার সব বহিঃপ্রকাশ। মানুষ দল বেঁধে নৌকা, স্পিডবোট নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে ফেনী, কুমিল্লা, নোয়াখালী বিভিন্ন এলাকায় যাইতে শুরু করেছেন। রীতিমতো জ্যাম লেগে গেছে, মানে প্রথম দেখা যাচ্ছিল যথেষ্ট বোট ছিল না। এই যে আমরা বললাম আমাদের ধারণা তুলনায় মৃত্যুর সংখ্যা আসলে অনেক কম, এই অবিশ্বাস্য চেষ্টার ফসল সেটা। কি অসাধারণভাবে ফেসবুকে প্রত্যেকটা নিডি মানুষের তথ্য আছে, মানুষ ছড়িয়ে দিচ্ছে, মানুষ ওখানে গিয়ে পৌঁছে যাচ্ছে। বিদ্যুৎ নাই, মোবাইল নেটওয়ার্ক নাই, এর মধ্যেও মানুষ তার রেস্কিউ অপারেশন করেছে। দারুণ সব সংস্থা তাদের ত্রাণের কাজে নেমেছে, অনেক রকম। এর মধ্যে আমাদের বিভিন্ন রকম এনজিও আছে, ধর্মীয় এনজিও, ধর্মের বাইরের এনজিও চমৎকারভাবে কাজ করেছে। মানুষ তার নিজের দান কিভাবে পৌঁছে দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। গতকাল একটা আলোচনা সভায় গিয়েছিলাম এবং সন্ধ্যার সময় আমি যখন সেখান থেকে নামি বেরোই, দেখি এক এলাহির কাণ্ড। ট্রাকের পর ট্রাক আসছে, ত্রাণ নিয়ে আসছে। আমরা দেখছি এক এক দিনে কোটি টাকা টিএসসিতেই জমা হচ্ছে। আমি দেখলাম আসুন্না ফাউন্ডেশন সম্ভবত একদিনে 20 কোটি টাকা চাঁদা পেয়েছেন। এবং একটা তথ্য আমাদের সামনে অসাধারণভাবে আসলো, একটা মন্দির তাদের পূজার বাজেট কাটছাট করে ডোনেট করবে, আর আসুন্না ফাউন্ডেশনে তারা ডোনেট করেছেন। আমরা এইরকম একটা বাংলাদেশ দেখতে চেয়েছি, এইরকম একটা বাংলাদেশ দেখতে চাই, যেখানে বহু শত্রু, বহু ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ সেটা বাংলাদেশে, বাংলাদেশের বাইরে দেখাতে চাইবে যে এখানে এক বিভৎস পরিস্থিতি আছে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে। কিন্তু না, আমরা এইরকম একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে কথাটা বলছিলাম, এই যে মানুষ ঝাঁপিয়ে পড়লো, এই এক অভাবনীয় ব্যাপার। আমরা এইভাবে যদি চিন্তা করি, এই ঘটনাটার সময় আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ঠিক এই পরিস্থিতি কি হতো? আমি এটা মানতে প্রস্তুত যে আওয়ামী লীগ থাকলেও এই দরিদ্র মানুষগুলোই বিপদে পড়তো,
ওদের প্রতি আমাদের ফিলিং আসা উচিত ছিল। আমরা অনেকে সেটা রেসপন্ড করতাম, কোনো সন্দেহ নেই। কিন্তু এই মারাত্মক যে এনথুজিয়াজম আমাদের এখন দেখতে পাচ্ছি, এই যে দুর্দান্ত উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি, আমি ধারণা করি সেটা হয়তো পেতাম না। এই উদ্দীপনা আসলে নাগরিক হয়ে ওঠার উদ্দীপনা। আমি নাগরিক, আমি রাষ্ট্র ওন করি, এই রাষ্ট্রে আমার বলার জায়গা আছে, আমি বলতে পারি, আমি করতে পারি, এবং আমি স্বপ্ন দেখি অল্প কিছুদিন বা আরও কিছুদিন পর আমি আমার প্রতিনিধি নির্বাচন করতে পারবো, আমি তাকে পাল্টাতে পারবো, আমি তাকে চাপ দিতে পারবো আমার জন্য এটা করো ওটা করো। আমি দেখতে চাইতে পারবো এমন সরকার আসছে যার কেন্দ্রে মানুষ, নাগরিকরাই প্রধান। ওর যাবতীয় প্রকল্প, সেটা ইনফ্রাস্ট্রাকচার হোক বা অন্য কিছু হোক, তার কেন্দ্র হচ্ছে মানুষকে ভালো রাখা। যখন আমরা নিজেদেরকে ইভ্যালুয়েটেড দেখতে পাই, যখন আমরা নিজেদেরকে মূল্যায়িত দেখতে পাই, তখন সেই যে উদ্দীপনা উৎসাহ হয়, সেই যে অনুভূতি হয়, সেই অনুভূতির সাথে কিছুরই তুলনা হয় না। কোনোভাবেই এরকম একটা বন্যা হোক আমরা চাইতাম না। কিন্তু এই খুব খারাপ একটা দিকও এই অসাধারণ একটা সৌন্দর্য তৈরি করে গেল। আমাদের গণ অভ্যুত্থানের খুব অল্প দিনের মধ্যেই ঘটনাটা ঘটলো, 2 সপ্তাহের মাথাতেই। এই 2 সপ্তাহের মাথাতেই ঘটে যাওয়া এই ঘটনাটা আমাদের একটা পরীক্ষা দিল। এই পরীক্ষায় সরকারের কিছু জায়গায় ভুলভ্রান্তি আছে, এবং আমি বলেছি যে সরকার এখনও আসলে তার সংস্থাগুলোর উপরে সেই অর্থে নিয়ন্ত্রণ আনতে পারেনি। সো আমরা সেটাকে খুব সিরিয়াসলি দেখব না। কিন্তু জনগণের সামনে যে পরীক্ষায় এসে হাজির হয়েছিল, সেই পরীক্ষায় জনগণ অসাধারণভাবে উতরে গেছে। এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আমরা রাষ্ট্র হয়ে উঠছি, আমরা নাগরিক হয়ে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।